এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুদের হার বা আয় নির্ণয় করা শিখবো। কি শিখবো? সুদের হার বা আয় নির্ণয় করা। একটু খেয়াল করো, এই অঙ্কে আমাদের প্রেজেন্ট ভ্যালুও দেওয়া থাকবে, ফিউচার ভ্যালুও দেওয়া থাকবে, আবার কি দেওয়া থাকবে? বছরও দেওয়া থাকবে নাকি আয়। তো আয় দেওয়া থাকলে আয়টা বের করতে হবে। তো প্রশ্নটা পড়ে এই উদাহরণটা পড়ি, তারপর সমাধানের সময় আমরা বুঝে নেব কীভাবে আয় নির্ণয় করতে হয়। তো দেখেন কী বলছেন, প্রান্ত সাহা বাড়ি তৈরির জন্য, প্রান্ত সাহা কী তৈরি করবে? বাড়ি তৈরি করবে। এই তৈরি করার জন্য প্রাইম ব্যাংক থেকে কত টাকা ঋণ নেবে? 10,000, সরি এখানে 10 লাখ হবে। হ্যাঁ, 10 লাখ টাকা ঋণ গ্রহণ করবেন। 10 বছর পর প্রান্ত সাহাকে সুদ আসলে মানে সুদ এবং আসল টাকা সহ 15 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। গৃহীত ঋণের সুদের হার কত? তার মানে কি আয় নির্ণয় করতে বলছে। আচ্ছা, সে এখন যে ঋণটা নিবে সেটা কি প্রেজেন্ট ভ্যালু না? আচ্ছা, ফিউচারে যেটা পরিশোধ করবে সেটা কি ফিউচার ভ্যালু না? আচ্ছা, এখন নিতেছে কি টাকা একসাথে নিতেছে না? তো টাকাটা কি এককালীন না? এককালীন না? তাহলে এককালীন টাকা। তো এককালীন যদি টাকা হয় তাহলে এককালীন টাকার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। হয় ফিউচার ভ্যালু অ্যাপ্লাই করে আমরা করতে পারবো, প্রেজেন্ট ভ্যালু অ্যাপ্লাই করেও করতে পারবো। তো এই অঙ্কের ক্ষেত্রেও ফিউচার ভ্যালু ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে আমরা এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। ঠিক আছে, তো এখন সমাধানে আসি। তো প্রথমে আমাদের দেখো প্রশ্নে কি বলা আছে? ঋণের পরিমাণ। তাহলে এটা কি আমাদের এখানে এটা বর্তমান মূল্য নাকি? তাহলে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু কত আছে? 10 লক্ষ টাকা। কত টাকা? 10 লক্ষ টাকা। এখানে বছর কত দেওয়া আছে আমাদের? 10 বছর। তার টাকাটা পরিশোধ করবো কত বছর পরে? 10 বছর পরে। আর ভবিষ্যৎ মূল্য কত আছে? ভবিষ্যৎ মূল্য 15 লক্ষ টাকা। আর এখানে আমাদের সুদের হার, এই সুদের হার আয়টা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এই তো আমাদের মেন আলোচনা। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা কি লিখবো? আমরা জানি। তাহলে আমরা জানি লিখে এখানে কি করব? ভবিষ্যৎ মূল্যটা বের করবো। তাহলে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n। আচ্ছা, ফিউচার ভ্যালু কত আছে এখানে আমাদের? 15 লক্ষ টাকা। ওকে, আর এখানে 10 লক্ষ টাকা। আচ্ছা, এখানে 1 প্লাস আই এর মান জানি না, আর এখানে 10 বছর নাকি? এখন দেখো এখানে আগের মতন এখানে দুইটা কি গুণের সম্পর্কতে 10 লাখ এখানে নিয়ে আসবো। তো 15 লাখকে 10 লাখ দেওয়ার কথা কত আসে? 1.5। তাহলে এখানে 1.5 আসে, আর এখানে কত আসে? 1 প্লাস আই টু দি পাওয়ার 10। এখন দেখো আমরা এই অঙ্কটাকে এন্টি লগ দেওয়া করতে পারি, রুট ওভার দেওয়া করতে পারি, আর একটা আছে পাওয়ারটাকে এই পাশে পাওয়ার আকারে নিয়ে আসতে পারি। সবচেয়ে আমার কাছে মনে হয় পাওয়ারটাকে যদি এই পাশে পাওয়ার আকারে নিয়ে সবচেয়ে সহজ হয়। এখন দেখো পাওয়ার যদি একাই এই পাশে মানে আমরা এক্সচেঞ্জ করতেছি, তো পাওয়ারের নিচে কি আছে? 1 আছে। তাহলে এই 1টা তখন পাওয়ার এক্সচেঞ্জ করলে এই 1টা উপরে চলে আসে 10টা। তাহলে এখানেও আমরা যদি এভাবে লিখি 1.5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 10, 1 প্লাস আই লিখতে পারি না? পাই না? এখন আমরা 1 ডিভাইডেড বাই 10 যদি ভাগ করে নিই কত আসে বলো তো একটু? 0.1, 1 প্লাস আই। এখন দেখো এটাকে আমরা পাওয়ার করি কত আসে? 1.0413। আচ্ছা, আর দরকার নেই আপাতত। তাহলে এখন এই 1টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে নিয়ে আসতে পারি না? পারি না? পারি। এখন যেহেতু আমরা আই নির্ণয় করবো তাহলে বোথ সাইড আমরা এক্সচেঞ্জ করে ফেলি। তাহলে 1 প্লাস আই 1.0413। এখন এখানে দেখো তো এই 1টাকে এই পাশে নিয়ে যেতে পারি না? পারি না? পারি। তাহলে 1.0413 মাইনাস 1 লিখতে পারি না? পারি না? পারি। তাহলে এবার এই আয়ের মান কত আসে? 0.0413। আমরা জানি এই মানটা আমাদের কিসে আসবে? আয়ের মান পার্সেন্টেজ। তাহলে একসাথে গুণ করবো। তাহলে গুণ করলে কত? 4.13। তার মানে প্রান্ত সাহাকে অ্যাকচুয়ালি এই টাকাটা পরিশোধ করার জন্য 4.13% সুদ প্রদান করতে হবে। কথা বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ঠিক আছে।